এক দেশে হালুক নামে এক রাজা বাস করত। সে যেমন সুদর্শন ছিল তেমনি প্রতাপশালী ছিল। তার ক্ষমতাও অনেক বেশি ছিল, যে কারণে আশেপাশের অন্যান্য দেশের রাজারাও তাকে অনেক ভয় করত। কিন্তু রাজার এত কিছু থাকার পরেও তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কেননা তার কোনো সন্তান ছিল না। একদিন রাজা এটা ভাবতে ভাবতে উদাস হয়ে বারান্দায় বসেছিলেন। এমন সময় রাজাকে চিন্তিত দেখে তার স্ত্রী এগিয়ে আসে। আপনি ঠিক আছেন তো মহারাজ? না, আমি ঠিক নেই। আমার এত ক্ষমতা, এত প্রভাব, এত ধন সম্পদ, কিন্তু আমার কোনো উত্তরসূরি নেই। আমি মরে গেলে কে দেখবে আমার ক্ষমতা? কি হবে এই ধন সম্পদ দিয়ে? রানী খুবই মর্মাহত হয়ে রাজার কথা শুনে। রানীও মনে প্রাণে একটি সন্তান চাইতেন, কিন্তু তাদের চাওয়া পূরণ হলো না। একদিন রানী পুকুরের পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় পুকুর থেকে অদ্ভুত একটি মাছ উঠল। আরে, এই মাছটি দেখতে তো বেশ অদ্ভুত। আমি এর নামও জানি না, খেতে কেমন লাগবে কে জানে। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি যা চাও আমি তাই দেব তোমাকে, কেননা আমি কোনো সাধারণ মাছ নই, মায়াবী মাছ আমি। মাছকে কথা বলতে দেখে রানী খুব অবাক হলেও তার সাথে কথা বলতে থাকে। সত্যি তুমি এটা করতে পারবে? যদি আমার ইচ্ছা পূরণ করতে পারো, তাহলে আমি তোমাকে আজীবনের জন্য শান্তির জীবন উপহার দিব। বলো তুমি কি চাও? আমি একটি সন্তান চাই। যদি তুমি আমাকে তা দিতে পারো, তাহলে আমি তোমাকে বিশাল একটি দিঘি উপহার দিব, যাতে তুমি নিশ্চিন্তে বাস করতে পারবে, যেটাতে কেউ তোমাকে বিরক্ত করবে না। আগামী 1 মাসের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার ইচ্ছা পূরণ হয়েছে। দেখতে দেখতে 1 মাস হতে চলল। এর মধ্যে রানীও গর্ভবতী হয়ে উঠল। রাজা ও রানী উভয়ই সীমাহীন খুশি হয়ে মায়াবী মাছকে বিশাল বড় একটি দিঘি উপহার দিল। এরপরে অনেক দিন চলে যায় এবং রানীর বাচ্চা হওয়ার দিন ঘনিয়ে আসে। রাজার কাবুল নামে একজন সৎ ভাই ছিল। তার স্ত্রী তুরিন একদিন তাকে বলে, শুনছো, রানীর কিছুদিনের মধ্যেই সন্তান হতে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি সেটা। আশা ছিল আমাদের সন্তান ভবিষ্যৎ রাজা হবে। এখন মনে হচ্ছে এটা সম্ভব না। আমাদের সন্তানকেই ভবিষ্যতে রাজা হতে হবে, এটাই আমি চাই। কিন্তু কিভাবে? আমার একটা পরিকল্পনা আছে এটা নিয়ে, সময় হলে বুঝতে পারবে। এখন আমি ব্যাপারটা গোপন রাখতে চাই, যাতে করে সময় মতো পরিকল্পনা সফল করতে ঝামেলা না হয়। একদিন রানীর প্রসব বেদনা শুরু হয়। দাসী এসে রাজাকে বলে, রাজা মশাই, রানীমায়ের ধাত্রী প্রয়োজন। রানীমার প্রসব বেদনা শুরু হয়েছে। সেলিনাকে নিয়ে এসো। সে আমার রাজ্যের সবচেয়ে দক্ষ ও ভালো ধাত্রী। যথাসময়ে ধাত্রী চলে আসে এবং রানীর ঘরে প্রবেশ করে। এদিকে সৎ ভাই কাবুলের বউ রানীর কাছে যায়। রাজা তাকে দেখতে পেয়ে বলে, তোমার এখানে আসার প্রয়োজন নেই, তুমি রুমে গিয়ে বিশ্রাম করো। কি বলছেন আপনি মহারাজ? আপনার স্ত্রী সন্তান সম্ভবা, আর আমি থাকবো না তার পাশে? এটা কি করে হয়? আপনজন তো কেউ অবশ্যই থাকা উচিত। তাছাড়া রানীর আমাকে প্রয়োজন হবে, আর অপরিচিত একজন ধাত্রীর কাছে রানীকে একা ফেলে রাখা নিরাপদ মনে করছি না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তার সঙ্গে। এরপরে রাজা চলে যায়। সৎ ভাইয়ের বউ তৎক্ষণাৎ রানীর কামরায় প্রবেশ করে এবং ধাত্রীকে ডেকে আড়ালে নিয়ে বলে, এই নাও 1 থলি স্বর্ণ মুদ্রা, যদি প্রয়োজন হয় তাহলে আরো পাবে। আপনি আমাকে এসব কেন দিচ্ছেন? তোমার কাজ হচ্ছে যা করব তা ভুলে যাবে, মনে করবে যে এটা তুমি দেখোনি, আর এসব কাউকে কখনো বলার চিন্তাও করবে না।
আর যদি বলো তাহলে তোমার লাশ চিলছুকুনাও খুঁজে পাবে না কখনো। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই কাপড়টি নিয়ে যাও, আর বাইরে প্রহরীর কাছে একটি মৃত সন্তান আছে, সেটা নিয়ে এসো জলদি। ধাত্রী গিয়ে প্রহরীর কাছ থেকে মৃত বাচ্চাটিকে লুকিয়ে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর রানী তার সন্তান প্রসব করে। কাবুলের বউ দেখতে পায় রানীর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সে কন্যা সন্তানকে একটি কাপড়ে পেঁচিয়ে জল্লাদের কাছে পাঠিয়ে দেয় এবং ধাত্রীর সেই মৃত বাচ্চাটি রানীর কাছে রেখে দেয়। যাও, রাজাকে গিয়ে বলো আপনার মৃত সন্তান হয়েছে। এরপরে কাবুলের বউ জল্লাদের কাছে যায়। শুনে রাখো, একে মেরে এমন স্থানে ফেলবে যাতে চিলশকুনেরাও একে খুঁজে না পায়। ঠিক আছে ছোট রানী, কিন্তু এর বিনিময়ে আমার জন্য কি থাকবে? কাবুলের স্ত্রী তার হাতে স্বর্ণের একটি থলি দিয়ে বলে, আশা করি এটা তোমার জন্য যথেষ্ট। এরপরে কাবুলের বউ পুনরায় রানীর কাছে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই রাজা বাচ্চাকে দেখতে আসে। আমাদের ভাগ্য খুবই খারাপ মহারাজ, আপনার বাচ্চা জন্ম থেকেই মৃত ছিল। আমাদের অনেক আশা ছিল ভবিষ্যতে আপনার সন্তান আমাদের রাজা কিংবা রানী হবে, কিন্তু আমাদের পোড়া কপাল। এটা কি হলো আমার সাথে? এতদিন পরে সন্তানের মুখ দেখলাম, তাও মরা। রানী, তুমি একটা অপয়া। তুমি চলে যাও আমার রাজ্য থেকে। আমি আর তোমার মুখ দ্বিতীয়বার দেখতে চাই না। রাজা ক্রুদ্ধ হলেন এবং রানীকে বনবাসে পাঠিয়ে দিলেন। অসুস্থ রানীকে রাজার লোকেরা একটি গুহায় কিছু খাবার দিয়ে রেখে এলো। এদিকে জল্লাদ বাচ্চাটাকে নিয়ে বনের গভীরে চলে যায়। এবং তার জন্য একটি বড় গর্ত খুঁড়ে। গর্ত খোঁড়া শেষ করে সে বাচ্চাটির গলার উপর তলোয়ার উঁচু করে, কিন্তু বাচ্চাটি তার দিকে টিপ টিপ করে তাকাতে থাকে। জল্লাদ বাচ্চাটির মায়ায় পড়ে যায়। না না, আমার দ্বারা এত সুন্দর নিষ্পাপ একটি বাচ্চাকে হত্যা করা সম্ভব নয়। যদি আমি নিষ্পাপ এই বাচ্চাটিকে খুন করি, তাহলে বিধাতা আমাকে কখনোই ক্ষমা করবেন না। এরপরে জল্লাদ বাচ্চাটিকে একটি কাঠুরিয়ার কুঁড়ে ঘরে রেখে আসে। বাচ্চাটিকে দেখে রেখো, আমি কিছুদিন পর পর এসে বাচ্চাটিকে দেখে যাব। এই নাও সোনার দুটি মোহর। আরো প্রয়োজন হলে আমার কাছে চলে এসো, আমি রাজার জল্লাদ। আর শোনো, এ কথাটি কেউ যেন না জানে। আজ থেকে এই বাচ্চাটিকে তুমি তোমার সন্তান বলে পরিচয় দিবে। এটা বলে জল্লাদ বাচ্চাটি রেখে আসে। কাঠুরিয়ার কোনো সন্তান ছিল না, তাই সে বাচ্চাটিকে খুব আদর যত্ন করে বড় করতে থাকে। সকালে সে যখন কাঠ কাটতে যায়, তখন বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে রেখে যায়। আর বাচ্চা ঘুম থেকে জাগতে জাগতে কাঠুরিয়া কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। একদিন কাঠুরিয়া প্রতিদিনের মতো বাচ্চাকে ঘুম পাড়িয়ে কাজে চলে যায়। এমন সময় একটি বাঘ আসে। সে এসে গর্জন করতে থাকে। বাঘের গর্জনের শব্দে বাচ্চাটির ঘুম ভেঙে যায় এবং সে কাঁদতে থাকে। বাচ্চার কান্না শুনে বাঘটি বুঝে ফেলে যে কাঠুরিয়ার ঘরে কেউ আছে।
বাঘটি তার থাবা দিয়ে দরজা ভেঙে ফেলে এবং ঘরে ঢুকে বাচ্চাটিকে নিয়ে বনের মধ্যে চলে যায়। দুপুরবেলা কাঠুরিয়া তার কাজকর্ম শেষ করে বাড়ি ফিরে আসে। সে দরজার কাছে এসে দেখলো দরজাটি কে যেন ভেঙে ফেলেছে। এরপর যখন সে দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো তখন দেখতে পেল ঘরে বাচ্চাটি নেই। হাই প্রভু, আমার সাথে এটা কি হলো? আমার বাচ্চাটি কে নিয়ে গেল? আমি এখন কি করব? আর জল্লাদকে বা কি জবাব দিব? কাঠুরিয়া তৎক্ষণাৎ বাচ্চাটিকে খুঁজতে বেরিয়ে গেল। কাঠুরিয়া বনের মধ্যে এদিক সেদিক বাচ্চাটিকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পেল না। এদিকে বাঘটি বাচ্চাকে তার গুহায় নিয়ে যায় মজা করে খাবে বলে। বাঘটি যখন বাচ্চাটিকে গুহায় নিয়ে যায় তখন বাঘটির মনে দয়া হয় এবং বাচ্চাটিকে খাওয়ার পরিবর্তে পালতে শুরু করে। কিছুদিন পর বাঘটি মনে করে সে বাচ্চাটিকে সঠিকভাবে পালন করতে পারবে না, তাই সে পুনরায় বাচ্চাটিকে কাঠুরিয়ার ঘরে দিয়ে যায়। কাঠুরিয়া কাজ শেষ করে ঘরে ফিরে এসে দেখে বাচ্চাটি খেলছে, কিন্তু তার শরীর বেশ নোংরা হয়ে আছে। আশ্চর্য, আমি কি দেখছি? বাচ্চাটি কোথায় ছিল এতদিন? নিশ্চয় কিছু একটা হয়েছে তার সাথে। আমি কোনো হিসাব মেলাতে পারছি না। আচ্ছা, বাচ্চাটির একটা নাম দেওয়া দরকার। এটা বলে কাঠুরিয়া বাচ্চাটিকে কোলে নেয়। আজ থেকে বাচ্চাটিকে আমি কিরণমালা বলে ডাকবো, আমার ছোট্ট কিরণমালা। এদিকে রানী বনের মধ্যে থাকতে থাকতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। অসুস্থ শরীর নিয়ে ঝর্ণার পানি আর গাছের ফলমূল ও লতাপাতা খেয়ে আরো অসুস্থ হয়ে পড়েছে সে। একদিন ভোরে রানী ঘুম থেকে উঠে ঝর্ণার কাছে যায়, কিন্তু সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। দুর্বল শরীর আর নিজের অসুস্থতা নিয়ে রানী অজ্ঞান হয়ে পড়ে যায়। কিরণমালাকে যে বাঘটি বাঁচিয়েছিল সেই বাঘটির ওই সময় প্রচন্ড পানির পিপাসা পায় এবং সে ঝর্ণার ধারে পানি খেতে আসে। পানি খেতে এসে বাঘটি দেখলো রানী মাটিতে পড়ে আছে। বাঘ রানীর কাছে আসে এবং নাকের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে রানী জীবিত, তাই সে তার হাত কামড়ে ধরে কাঠুরিয়ার বাড়ির সামনে রেখে যায়। এদিকে রাজা আরেকটি বিয়ে করার পরিকল্পনা করে। এই বিষয়ে সে তুরিনের সাথে আলাপ করে। দেখো তুরিন, আমার মনে হচ্ছে আমি যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে এই রাজ্যের উত্তরাধিকারী অবশ্যই আসবে। তুমি কি বলো? অবশ্যই মহারাজ, তাহলে তো আমরা নিশ্চয়ই খুব ভাগ্যবান হব। আপনি ওই বন্ধ্যা রানীকে ত্যাগ করে বুদ্ধিমানের কাজ করেছেন মহারাজ। সে থাকলে হয়তো আমাদের ভবিষ্যতের উত্তরাধিকারীকে নিয়ে চিন্তায় থাকতে হতো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। রাজার দরবার থেকে উঠে গিয়ে তুরিন কাবুলকে বলে, শোনো, আমাদের কিছু একটা করতেই হবে। এবার আর আগের পন্থা নেওয়া যাবে না। আমি এই সিংহাসনে আমাকে ছাড়া আর কাউকে দেখতে চাই না তুরিন। আমার এটা চাই। কিন্তু কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমাকে সময় মতো জানাবো। এরপর কাবুল সেনাপতির কাছে যায়। সেনাপতি, আমি চাই এই সাম্রাজ্যের একটা অংশ তোমাকে লিখে দিতে। আপনি তো রাজা নন, কিভাবে আপনি রাজা সম্পত্তি আমাকে দিবেন? যদি আমি তোমাকে সত্যিই দেই তাহলে কি খুশি হবে? অবশ্যই হব, কেন নয়। তাহলে আমাকে রাজা হতে সাহায্য করো।
তোমার যা যা চাই আমি সব তোমাকে দেব, শুধু আমাকে একটু সাহায্য করো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো রাজ্য আপনাকে বুঝিয়ে দেব। এরপর সেনাপ্রধান বিভিন্ন অজুহাতে রাজার অনুগত সব সেনাদের চাকরি থেকে সরিয়ে দেয় এবং সময় বুঝে বিদ্রোহ করে ও রাজাকে বন্দী করে কাবুলের কাছে নিয়ে আসে। তোমাকে আমি জানে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে মারবো না। তুমি তোমার একক জেলখানায় সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। আর তোমার যখন যা কিছু দরকার হয় আমাকে জানাবে। সাবধান, যদি কখনো কোনো চক্রান্ত আমার বিরুদ্ধে করো তাহলে তোমার শাস্তি হবে রাজ্যের সকল লোকের সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। সেনাপতি, তাকে নিয়ে জেলে বন্দি করে রাখো। এরপরে সেনাপতি তাকে নিয়ে জেলখানায় চলে যায়। রাজাকে জেলখানায় বন্দি করে আসার পরে সেনাপতি এবার কাবুলের কাছে যায়। মহারাজ, এবার আমার হিসাবটা বুঝিয়ে দিন। ও, তুমি রাজ্যের ভাগ নিতে এসেছো? আচ্ছা, তোমাকে তোমার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি। এই কাগজটি দেখো তো, মানচিত্রের এই জায়গাটি তোমার পছন্দ হয় কিনা। এখানে যে কোনো একটি জায়গা বেছে নাও। তুমি যে জায়গাটি পছন্দ করবে আমি তোমাকে সেটাই লিখে দিব। সেনাপতি যখন গভীর মনোযোগ দিয়ে মানচিত্রটি দেখছিল তখন কাবুল তার বুকে একটি খঞ্জর ঢুকিয়ে দেয় এবং বলে, এই নাও তোমার প্রাপ্য উপহার। বিশ্বাসঘাতকদের এটাই প্রাপ্য। সাথে সাথে সেনাপতি মারা যায়। একে গোপনে দূরের কোনো জঙ্গলে পুঁতে রেখে এসো, কোনো পাখিও যেন টের না পায়। প্রহরীরা সেনাপতির লাশ নিয়ে চলে যায়। এদিকে কাঠুরিয়া একটি প্রয়োজনে ঘর থেকে বের হয় এবং বের হয়ে সে রীতিমতো চমকে ওঠে। আশ্চর্য, আমার ঘরের সামনে লাশ এলো কিভাবে? কাঠুরিয়া চারিদিকে তাকাতে থাকে কিন্তু কাউকেই খুঁজে পায় না। এরপর কাঠুরিয়া রানীর কাছে যায়, গিয়ে দেখে সে শ্বাস নিচ্ছে। আরে, এ তো এখনো বেঁচে আছে। তাকে আগে ঘরে নিয়ে জ্ঞান ফিরাই। কাঠুরিয়া রানীকে কোলে করে নিয়ে ঘরে শোয়ালো, অতঃপর তার মাথায় পানি দিল। কিছুক্ষণের মধ্যেই রানীর জ্ঞান ফিরে আসলো। আমি কোথায়? কে আপনি? আমি এ বনের একজন দরিদ্র কাঠুরিয়া। আপনাকে দেখতে পেলাম আমার ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন, তাই তুলে এখানে নিয়ে এলাম। আমি তো ঝর্ণার কাছে ছিলাম, এখানে এলাম কি করে? যদি আপনার কথা সত্য হয় তাহলে আমি বেশ আতঙ্কিত ও আশ্চর্যান্বিত, কারণ আমার এখানে একটা মেয়ে বাচ্চাও আছে যে কয়েকদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। কে যেন তাকে আমার ঘরের দরজা ভেঙে নিয়ে গিয়েছিল, কিন্তু এর কয়েকদিন পরেই আমি দেখতে পাই যে সে আমার ঘরে ফিরে এসে খেলা করছে। আর আজকে আমি দেখতে পেলাম আপনি আমার বাড়ির সামনে, তাও অজ্ঞান অবস্থায়, অথচ আপনি বলছেন আপনি ঝর্ণার ধারে ছিলেন। আচ্ছা, আপনি কে আর কোথায় থাকেন? এরপর রানী তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে শোনাতে থাকে। যখন কাঠুরিয়া রানীর আসল পরিচয় জানতে পারে তখন সে বাচ্চাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, আমি ঠিক আছি। তাহলে আমি মেয়েটির প্রতিপালনের ক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারি। আপনার কষ্ট করতে হবে না, আমি সামলে নেব ওকে। একজন মাই পারে কোনো বাচ্চার সঠিক যত্ন নিতে, আর তুমি একজন পুরুষ, তুমি সবকিছু বুঝবে না। যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে আমারও সমস্যা হওয়ার কথা না। আপনি তার দায়িত্ব নিতে পারেন। এরপর থেকে রানীর কাছে বাচ্চাটি বড় হতে থাকে। একদিন রানী খেয়াল করলেন বাচ্চাটির ঘাড়ে একটি বিশেষ চিহ্ন আঁকা রয়েছে। রানী চিহ্নটি দেখে বেশ কৌতূহলী হয়ে উঠলেন এবং কাঠুরিয়ার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলেন।
তুমি সত্যি করে বলবে বাচ্চাটি কোথায় পেয়েছো? সে তো আমার বাচ্চা, ওর মা মারা গিয়েছিল, তাই আমি ওকে লালন পালন করে আসছি। আমি বাচ্চাটির বাস্তবতা জানি। আমার কাছে সত্যি সত্যি সব বলে দাও, তা না হলে তোমার জীবনের আশঙ্কা আছে। এরপর কাঠুরিয়া রানীকে বাচ্চার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। আমার জল্লাদের সাথে দেখা করতে হবে, খুব জলদি তার কাছে সংবাদ পাঠাও, এটা তোমার রানীর আদেশ। ঠিক আছে রানীমা, আমি আজকেই তার কাছে যাচ্ছি। এরপরে কাঠুরিয়া গিয়ে জল্লাদকে রানীর কাছে নিয়ে আসে। রানীমা, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি এই বাচ্চাটির ব্যাপারে তোমার সাথে কথা বলতে এসেছি। আর তোমাকে যা যা প্রশ্ন করি সত্য সত্য বলবে, তা না হলে পরিণতি তুমি জানোই, কারণ তুমি জল্লাদ। যা যা প্রশ্ন করব সত্য সত্য বলবে। রানীমা, আমি সব বলতে পারবো যদি আপনি আমার একটা শর্ত রাখেন। হ্যাঁ, তোমার শর্ত বলতে পারো। আমার শর্ত হচ্ছে আমি আপনাকে সব বলবো, আপনি যা যা শুনতে চান, তবে আপনি আমার পরিচয় গোপন রাখবেন। তুমি নিশ্চিত থাকো, আমি আর কাঠুরিয়া ছাড়া এই কথা বাইরের কেউ জানবে না। ঠিক আছে, আমি সব কথা আপনাকে বলছি। এরপর জল্লাদ তুরিনের সব কুকীর্তি ফাঁস করে দিল, আর এও বলে দিল এটা তুরিনের চক্রান্ত, কেননা তার ক্ষমতা হাতিয়ে নেওয়ার শখ ছিল। এটা শোনার পরে রানী বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেয়। এটা আমার বাচ্চা, তুরিনের জন্য আজ সব শেষ হয়ে গেল। আমারও দিন আসবে, তখন আমি সবকিছু দেখে নিব। এরপর অনেক বছর কেটে যায়। রানী তার সুযোগের অপেক্ষায় থাকে, আর মেয়েটি দেখতে দেখতে খুব সুন্দরী যুবতী হয়ে ওঠে। রানী জল্লাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে থাকে। একদিন রানী জানতে পারে রাজ্যে একটি বড় ভোজসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তাতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। বন্দীরাও এতে অংশগ্রহণ করবে। রানী এটাকেই একটি সুযোগ মনে করে নিল। রানী কিরণমালাকে ডেকে বলল, শোনো কিরণ, আমি মা হিসাবে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আমি দেখতে চাই আমি তোমাকে যেটুকু কৌশল আর বুদ্ধিমত্তা শিখিয়েছি তা তুমি কতটা প্রয়োগ করতে পারো। আমাকে কি করতে হবে মা? তুমি ভোজের অনুষ্ঠানে যাবে, আর তোমার বাবা জেলে বন্দি আছে, তার সাথে যোগাযোগ করবে, তোমার পরিচয় দেবে ও তাকে আমার কথা বলবে। মা, এটা তো খুব কঠিন কাজ, আমাকে প্রহরীরা আটকে দেবে। তোমার বাবার একজন বিশ্বস্ত সেবিকা আছে, তার নাম রোজি। তাকে যদি আমার পরিচয় দাও তাহলে সে সহজেই তোমাকে তোমার বাবার সাথে কথা বলিয়ে দিতে সাহায্য করবে। ইতিমধ্যে ভোজসভার তারিখ চলে আসে। রানী কিরণমালাকে অনুষ্ঠানে পাঠিয়ে দেয়। কিরণমালা পথ থেকে কিছু ফুল কিনে নেয়। সে ফুল বিক্রেতা সেজে ফুলগুলো বিক্রি করতে করতে অনুষ্ঠানের ভিতরে ঢুকে পড়ে এবং রোজিকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়। তুমি কি আমার সাথে একটু দূরে এসে কথা বলতে পারবে? খুব জরুরি ব্যাপার ছিল। দেখো, আমি এখন জরুরি কাজে ব্যস্ত আছি। আমাকে একটু বন্দি রাজার কাছে নিয়ে যাবে? পারবো না, আমি এখন ব্যস্ত আছি, চললাম। এটা বলে রোজি চলে যেতে উদ্যত হয়। এই দাঁড়াও, আমাকে রানীমা তোমার কাছে পাঠিয়েছে। রানীমার কথা শুনে রোজি থমকে দাঁড়ায়। এরপর কিরণমালা সবকিছু রোজিকে বুঝিয়ে বলে। রোজি কিরণমালাকে নিয়ে রাজার কাছে চলে যায়। কিরণমালা তার মায়ের শিখিয়ে দেওয়া সমস্ত ঘটনা
রাজাকে শুনিয়ে দেয়। রাজা সমস্ত ঘটনা শুনে কিরণমালাকে বলে, তোমার গলা দেখাও তো মামুনি। কিরণমালা তখন গলা থেকে কাপড় সরিয়ে রাজাকে দেখতে দেয়। রাজা দেখতে পায় কিরণমালার গলায় একটি বিশেষ চিহ্ন, যেটি কেবল রাজাদের কোনো সন্তান হলেই তার গলায় বিশেষ পদ্ধতিতে এঁকে দেওয়া হয়। তুমি তাহলে সত্যি আমার সন্তান? রাজা কিরণমালাকে মাথায় হাত বুলিয়ে দেয় এবং তার মায়ের কাছে একটি চিঠি লিখে পাঠিয়ে দেয়। কিরণমালা তার বাবার চিঠি নিয়ে মায়ের কাছে রওনা দেয়। এদিকে রাজা গোপনে সামরিক বাহিনীর কিছু সেনাকে নিজের পক্ষে করে নিয়েছিলেন। তাদের কাছে তিনি খবর পাঠান এবং সবকিছু খুলে বলেন। তারা সবকিছু জেনে রাজাকে মুক্ত করতে সম্মত হয়। এরপরে তারা রাজাকে জেলখানা থেকে উদ্ধার করে মুক্ত করে দেয়। রাজা মুক্ত হয়ে জনবল জোগাড় করে এবং কিছু সেনাদেরকে নিয়ে অত্যাচারী রাজা কাবুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কাবুল যখন জানতে পারে রাজা তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, তখন সে বেশ ক্রুদ্ধ হয় এবং সেনাপতিকে ডাকে। মহারাজ, হুকুম করুন। সেনাপতি, তাদের সবগুলোকে শেষ করে দাও আর রাজার মাথা কেটে আমার দরবারে ঝুলিয়ে রাখো। ঠিক আছে মহারাজ। সেনাপতি তার সমস্ত সৈন্য নিয়ে রাজার বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। কাবুলের সৈন্য সংখ্যা অনেক ছিল, তাই রাজার বাহিনী তাদের বিপক্ষে বেশিক্ষণ টিকতে পারল না। কাবুলের সৈন্যরা অল্প কিছু সময়ের মধ্যেই রাজার বাহিনীকে ঘিরে ফেলল। এদিকে রাজার চিঠি পেয়ে রানী কাঠুরিয়াকে দেখালো। কাঠুরিয়া কিছুক্ষণ ভেবে একটি আশার আলো দেখতে পেল। দীর্ঘদিন বনে থাকতে থাকতে কাঠুরিয়ার সাথে বনের পশুদের একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। বনের পশুরা তার বন্ধুর মতো হয়ে গিয়েছিল, তারা তার ভাষা বুঝতে পারত। কাঠুরিয়া তখন বনের পশুদের একত্র করে তাদের কাছে সাহায্য চাইল। পশুরাও তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। এরপর তারা সবাই একসাথে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। তারা পৌঁছে দেখল রাজার মাত্র হাতে গোনা কয়েকজন লোক বাকি রয়েছে। বাকি সবাই কাবুলের সৈন্যদের হাতে নিহত হয়েছে। তাই কাঠুরিয়া দেরি না করে বনের সিংহ, হাতি, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীদের আদেশ করল কাবুলের সৈন্যদের হত্যা করতে। তখনই বনের পশুরা তাদের উপর আক্রমণ করে। তাদের আক্রমণে অনেক সৈন্য নিহত হয় আর বাকিরা সব পালিয়ে যায়। এর ফলে রাজা হালুক খুব সহজেই সৎ ভাই কাবুলের বাহিনীকে পরাস্ত করে ফেলে। পরে রাজা তার সৎ ভাই কাবুল ও তার স্ত্রীকে দূরের নির্জন এক দ্বীপে বন্দী করে রাখল। রাজা তার স্ত্রী, কন্যা ও আপন রাজ্য ফিরে পেল। রাজা হালুক কাঠুরিয়াকে অনেক ধন দৌলত উপহার দিলেন। এরপর থেকে কিরণমালা তার বাবা মার সাথে সুখে শান্তিতে রাজপ্রাসাদে বসবাস করতে লাগলো।